আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছেন নিশ্চয়ই। প্রতিদিনকার মতো আজকের আমাদের অনলাইন ক্লাসের নিয়মিত আয়োজনে থাকছে আমাদের নবম এবং দশম শ্রেণীর পেজ 147 147 পৃষ্ঠার 7.2.3। তোমরা যদি আমাদের এই ভোকেশনাল শাখার বা জেনারেল শাখার যদি এই বইটা তোমাদের কাছে থাকে, তাহলে তোমরা এই বইটা একটু ওপেন করো। দেখো আমরা যে পেজ থেকে আলোচনা করার চেষ্টা করছি, সেখানে দেখো 7.2.3, এখানে ইলেকট্রন স্থানান্তর একটা কথা বলা আছে। ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, যথা রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, পেয়েছো পেজ নাম্বার 147। এখন এখানে যেভাবে বিশ্লেষণ দেওয়া আছে, আসলে এইটুকুতে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে তোমরা এই রেডক্স বিক্রিয়াটা কাজ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না এই রেডক্স বিক্রিয়ার যে বেসিকটা আছে বা কিছু ফান্ডামেন্টাল রুলস আছে, এই রুলস অ্যান্ড রেগুলেশন যদি তোমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে যদি ফলো করতে পারো, তাহলে যে কোনো রেডক্স বিক্রিয়া খুব ইজিলি তোমরা সলভ করতে পারবা। তো তোমাদের এই খুবই গুরুত্বপূর্ণ টপিকের বিস্তারিত আলোচনা করার জন্য তোমাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ শাকিল হোসেন, সহকারী শিক্ষক রসায়ন, শ্রীফলতলা পাইলট প্রাথমিক বিদ্যালয়, রামপাল, বাগেরহাট থেকে। তো শুরু করা যাক আজকের রেডক্স। দেখো আমি টপিক দিয়েছি, এখানে শিরোনাম করেছি জারণ বিজারণ বিক্রিয়ার কৌশল। ঠিক আছে, তো আমরা যত ধরনের রাসায়নিক ইকুয়েশন করি না কেন, আমরা যেটা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী যেটা রয়েছে, এটার প্রত্যেকটা অংশ আমাদের এই বিক্রিয়াগুলো করতে বা বিক্রিয়াগুলো সলভ করতে সবসময় প্রয়োজন পড়বে। ঠিক আছে, এই পিরিয়ডিক টেবিল ছাড়া আসলে কেমিস্ট্রি বা রসায়ন সম্পন্ন করা কোনোভাবে সম্ভব না। তো একটু খেয়াল করো, আমরা একটু ব্যাকে যাচ্ছি। হ্যাঁ, মনে করো আমাদের সোডিয়াম দেওয়া থাকলো। ঠিক আছে, সোডিয়ামের, হ্যাঁ ইয়াস, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কি নাট্রিয়াম। এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস চিন্তা করি, আমরা খুব বেশি ডিটেলিংয়ে যাচ্ছি না, আমরা শর্টে বলছি। সোডিয়ামে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত, 2 8 1। তার প্রথম শক্তি স্তরে দুটো, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, এবং থার্ড লেয়ারে বা বাইরের শক্তি স্তরে কতগুলো, একটা, তাই না? তাহলে কি দেখতে পাচ্ছি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2 8 1, রাইট? ইয়েস। এখন এর সাথে যে পদার্থটা বিক্রিয়া করছে, খুবই কমন, যেটা দিয়ে আমরা প্রায় উদাহরণ দিই, যাতে আমরা সহজে বুঝতে পারি, এই জন্য আমি সেই উদাহরণটা দেওয়ার চেষ্টা করছি। ক্লোরিন, তাই না? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? তোমরা সবাই জানো যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 17। এবং এর যদি ইলেকট্রন বিন্যাস চিন্তা করি, তাহলে ক্লোরিনের ইলেকট্রনগুলো 3টা লেয়ারে বিভক্ত, মানে 3টা স্তরে বিন্যস্ত। এই জন্য ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এরকম, তাই না? 2 8 7, 2 8 7, রাইট? তাহলে আমরা ক্লোরিনটা লিখলাম এভাবে করে, ক্লোরিন কত, 2 8 7। দেখো 2 আর 8 10 আর 7 17, তার মানে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। 2 8 10 আর 1 11, তার মানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এটুকু তো ক্লিয়ার নাকি? আমরা একটু পেছন থেকে আলোচনা করছি, যাতে আমরা সবাই পুরো জিনিসটা খুবই ডিটেইলিং ভাবে বুঝতে পারি। এখন দেখো, আমরা জানি যে সমস্ত পদার্থের বাইরের শক্তি স্তরে 1 থেকে 3টা ইলেকট্রন থাকবে। কতগুলো? 1 থেকে 3টা ইলেকট্রন থাকবে। শুধু ইলেকট্রন থাকলেই হবে না, সে পদার্থটা অবশ্যই ওই ইলেকট্রনটা ত্যাগ করে ক্যাটায়নে পরিবর্তন হবে। তাহলে শর্ত হচ্ছে কি, বাইরের লেয়ারে অবশ্যই 1 থেকে 3টা ইলেকট্রন থাকতে হবে, এবং সেই ইলেকট্রনটা ত্যাগ করে ওই পরমাণুটা কিসে পরিবর্তিত হবে, রাইট, ক্যাটায়নে পরিবর্তন হবে বা ধনাত্মক আয়নে পরিবর্তন হবে। তখন ওই বস্তুটাকে আমরা বিজারক পদার্থ বলবো বা ধাতু বলবো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ধাতুর সংজ্ঞা, কিন্তু ধাতুর ক্ষেত্রে বলা হচ্ছে যে যাদের বাইরের সেলে 1 থেকে 3টা ইলেকট্রন থাকবে এবং ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিবর্তন হবে, এই মৌলগুলোকে বলা হচ্ছে ধাতু। এবং বিজারক হচ্ছে সেগুলো যারা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। ঠিক আছে, বিচারকের ক্ষেত্রে সংখ্যাটা একটু ডিফারেন্ট ওয়েতে, যে কোনো বস্তু, সেটা ধাতু হোক, আয়ন হোক, যৌগমূলক হোক, তারা যদি ইলেকট্রন বর্জন করতে পারে, তাহলে সেই সমস্ত পদার্থকে আমরা কি বলছি, বিজারক পদার্থ বলছি। বিজারকের সংখ্যা হচ্ছে এরকম, কোনো রাসায়নিক সত্তা যদি ইলেকট্রন বর্জন করতে পারে। তো রাসায়নিক সত্তা বলতে বোঝানো হচ্ছে সেটা ধাতু হতে পারে, সেটা কোনো
আয়ন হতে পারে, ঋণাত্মক আয়ন হতে পারে, ধনাত্মক আয়নও হতে পারে, ঠিক আছে, অথবা কোনো যৌগমূলক হতে পারে। মোট কথা, কোনো একটা রাসায়নিক সত্তা যদি ইলেকট্রন ত্যাগ করতে সক্ষম হয়, সেটা যৌগমূলক হোক, সেটা আয়ন হোক, পরমাণু হোক, অ্যানায়ন হোক, ক্যাটায়ন হোক, যেই হোক, যেই ইলেকট্রন ত্যাগ করবে সে হচ্ছে কি বিজারক পদার্থ। এটুকু কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ধাতুসমূহ যেহেতু ইলেকট্রন ত্যাগ করতে পারে, এই জন্য ধাতুসমূহকেও আমরা কি বলতে পারি, বিজারক পদার্থ। এটাও ক্লিয়ার? তাহলে দেখো, সোডিয়ামের বাইরের লেয়ারে বা বাইরের শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। আমরা একটু আগে বললাম, যাদের বাইরের সেলে 1 থেকে 3টা ইলেকট্রন থাকবে, তারা যদি ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে তাদেরকে আমরা কি বলছি, বিজারক পদার্থ। তাহলে সোডিয়ামটা কি হিসেবে কাজ করবে? বিজারক পদার্থ হিসেবে কাজ করবে। দেখো আবারও বলি, যে সমস্ত পদার্থ যে সমস্ত পদার্থ তাদের বাইরের শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, আবার দেখো, যে সমস্ত পদার্থ তাদের বাইরের শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করতে পারবে এবং ইলেকট্রন ত্যাগ করে যদি ক্যাটায়নে পরিবর্তিত হয়, তবে তাদেরকে আমরা বলছি ধাতু। ঠিক আছে, এটা গেল ধাতুর সংজ্ঞা। ক্লিয়ার? এখন বিজারকের সংজ্ঞাটা হচ্ছে কি, কোনো রাসায়নিক সত্তা যদি ইলেকট্রন বর্জন করতে পারে, কোনো রাসায়নিক সত্তা যদি ইলেকট্রন বর্জন করতে পারে, তাহলে তাকে আমরা কি বলছি, বিজারক পদার্থ। দেখো পুরো মেকানিজমটা আমি দেখানোর চেষ্টা করছি। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8, 1, রাইট? তাহলে সোডিয়ামটা কি করছে, বাইরের লেয়ার থেকে একটা ইলেকট্রন ত্যাগ করছে। কি ত্যাগ করছে? বাইরের লেয়ার থেকে ইলেকট্রন ত্যাগ করছে। এখন দেখো, আমরা আরেকটা স্পেসিফিক তত্ত্বের সাথে পরিচিত, যে প্রত্যেকটা পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। প্রত্যেকটা পরমাণু কি বিদ্যুৎ নিরপেক্ষ। তোমাদের যদি আর একটু ভালোভাবে বলি, বিদ্যুৎ নিরপেক্ষ বলতে বোঝানো হচ্ছে সেই সমস্ত পদার্থতে যতগুলো ইলেকট্রন থাকবে, ঠিক সমান সংখ্যক প্রোটন থাকবে। যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলোই প্রোটন থাকবে। এই অবস্থাটাকে বলা হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ অবস্থা। মনে থাকবে? তাহলে দেখো, সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাসে 11টা ইলেকট্রন থাকে এবং সোডিয়াম যেহেতু পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ অবস্থা, তাহলে এটাকে নিরপেক্ষ হতে গেলে কি হতে হবে, 11টা প্রোটনের বিপরীতে, 11টা ইলেকট্রনের বিপরীতে 11টা প্রোটন থাকতে হবে। আর আমরা জানি যে ইলেকট্রন আর প্রোটনের চার্জ হচ্ছে সমান কিন্তু বিপরীতধর্মী। আমরা কি জানি, ইলেকট্রন এবং প্রোটনের চার্জ হচ্ছে সমান কিন্তু বিপরীতধর্মী। ইলেকট্রনের চার্জকে যদি আমরা নেগেটিভ ধরি, তাহলে প্রোটনের চার্জটা হচ্ছে কি পজিটিভ। আমরা বোঝার সুবিধার্থে ইলেকট্রনের চার্জকে আমরা ধরলাম -1, তাহলে প্রোটনের চার্জ কি হবে, +1। তারপরে যখন পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ অবস্থায় আছে, তখন সেগুলোতে যতগুলো ইলেকট্রন থাকছে ততগুলো প্রোটন থাকছে, তার মানে যতগুলো প্লাস থাকছে ততগুলো মাইনাস থাকছে। তাহলে এটা বোঝার সুবিধার্থে আমরা এভাবে করতে পারি যে সোডিয়ামের ইলেকট্রন কতগুলো, দেখো সহজভাবে E-, ইলেকট্রন চার্জ মাইনাস, এই জন্য E- লেখা হয়। ইলেকট্রন কতগুলো আছে, 11টা। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়, ঠিক আছে। এর বিপরীতে প্রোটন কতগুলো আছে, প্রোটনকে আমরা H+ দিয়ে লিখতে পারি অথবা Z দিয়ে লিখতে পারি, ঠিক আছে। তাহলে সোডিয়ামের ভিতরে ইলেকট্রন হচ্ছে 11টা, প্রোটন কতগুলো থাকবে, সমান সংখ্যক, মানে 11টা। এটা হচ্ছে নিরপেক্ষ অবস্থায়। আমরা শর্তে কি বলছি, যদি বাইরের সেলে ইলেকট্রন বিন্যাস করার পরে বাইরের সেলে যদি 1 থেকে 3টা ইলেকট্রন থাকে, তাহলে সেই পরমাণুটা কি করবে, ওই ইলেকট্রনটা বর্জন করবে। ভালোভাবে শুনুন, সেই পরমাণুটা কি বর্জন করবে, ইলেকট্রন বর্জন করবে, মানে ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগের অর্থ হচ্ছে তার ওই ইলেকট্রনটা কমে যাবে। তাহলে সোডিয়ামের বাইরে যেহেতু একটা ইলেকট্রন আছে, তাহলে শর্ত অনুসারে সোডিয়াম পরমাণু কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে ইলেকট্রন যদি একটা ত্যাগ করে, তাহলে এখানে এখন কি হচ্ছে, -1, মানে এই মুহূর্তে ইলেকট্রন কতগুলো আছে, 10টা। প্রোটন কি বাদ গেছে, কোনো প্রোটন বাদ যায়নি। তাহলে প্রোটন কতগুলো আছে, 11টা। এটুকু বোঝা গেছে? তার মানে এই ইলেকট্রন ত্যাগ করার পরে এই সোডিয়াম পরমাণুটার ভিতরে এখন কি অবস্থা হচ্ছে, ইলেকট্রন কতগুলো, 10টা। তার মানে কি, ইলেকট্রন চার্জ মাইনাস, তার মানে কি হচ্ছে,
10। প্রোটন কতগুলো? 11টা। প্রোটন চার্জ কি? প্লাস, কারণ কি প্লাস 11। এই দুইটা অংশ কিন্তু ওই পরমাণুর ভিতরেই আছে, রাইট? তাহলে এই দুটো যদি আমরা কম্বিনেশন করি, মানে সমন্বয় যদি করি, তাহলে +11 -10 বীজগণিতের নিয়ম অনুসারে এখানে আমাদের কি থাকবে? +1। কারণ এই পুরো জিনিসটাকে আমরা এভাবে দেখাতে পারি, সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রন এই যে মাইনাস হচ্ছে, সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রন কি হচ্ছে? চলে যাচ্ছে। চলে গিয়ে কি অবস্থাটা দাঁড়াচ্ছে? সোডিয়াম পরমাণু প্রথমে লিখি। এখন এখানে যে অংশটা থাকবে এটাকেই বলা হচ্ছে চার্জ। এটার একটা নাম কি? চার্জ। অথবা এটার আরেকটা নাম হচ্ছে আধান, অথবা এটার আরেকটা নাম হচ্ছে জারণ সংখ্যা, অথবা এটার আরেকটা নাম হচ্ছে জারণ মান, অথবা এটাকে বলা হচ্ছে অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার। তাহলে এই যে চার্জ, আধান, জারণ সংখ্যা, জারণ মান বা অক্সিডেশন নাম্বার যেটা পাবো আমরা ক্যালকুলেশন করার পরে, এটা লেখার নিয়ম হচ্ছে প্রথমে মৌলের প্রতীকটা লিখবো, এরপরে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আগে লিখবো, তারপরে যে চিহ্নটা থাকবে প্লাস বা মাইনাস যেটাই পাবো সেটা হচ্ছে কি সেই সংখ্যার পরে লিখবো। ঠিক আছে? তাহলে এখানে কি ছিল? প্লাস। তাহলে এখানে আমাদের কি দিতে হবে? প্লাস। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন বা ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিবর্তিত হচ্ছে, রাইট? তাহলে বলা হচ্ছে কি কোনো একটা বস্তু যদি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিবর্তিত হয়, কোনো একটা বস্তু যদি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিবর্তিত হয়, তবে এই বস্তুটাকে বলা হচ্ছে ধাতু। তাহলে এটা হচ্ছে কি ধাতু। আবার আরেকটা কনসেপ্টে বলা হচ্ছে কি কোনো রাসায়নিক সত্তা যদি ইলেকট্রন বর্জন করতে পারে, কোনো একটা সত্তা যদি ইলেকট্রন বর্জন করতে পারে, তবে তাকে কি বলা হচ্ছে? বিজারক পদার্থ। তার মানে এখানে সোডিয়ামটা তো ধাতু অবশ্যই হবে, একই সাথে এটাকে আমরা কি বলছি? বিজারক পদার্থ। তার মানে ধাতু মাত্রই কি বিজারক পদার্থ। আমরা এই পরবর্তী অংশ আরেকটা কন্টেন্টে উপস্থাপন করব। আজ এ পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ শাকিল হাসান, সহকারী শিক্ষক রসায়ন, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, রাপাল, বাগেরহাট থেকে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আমাদের এই কন্টেন্টটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন, আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।